Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্যটি নিয়ে আজকে আলোচনা করব, আজকে আমাদের যে বিষয় আজকে আমাদের এই ক্লাসটি, সেটা তোমরা দেখেছো, থাম্বনেল দেখে তোমরা বুঝেছো। আজকে থেকে আমরা একটা অদ্ভুতভাবে আমরা জেনারেল সায়েন্সটাকে তৈরি করব। কিসের জন্য? আসন্ন পরীক্ষা যেটা আমাদের রেলওয়ে এনটিপিসি রয়েছে সেটা নিয়ে। আজকে আমাদের ডিসকাসিং টপিক কি? আজকে আমাদের ডিসকাসিং টপিক হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আচ্ছা দেখো, আমি আজকে এই হট করে এই টপিকটা তুললাম কেন? তার কারণ আমি আজকে তোমাদের জানাবো, দেখো আমি মোটামুটি 300টা সেট অ্যানালাইসিস করেছি এবং করে বুঝেছি যে কোন কোন প্রশ্নগুলো, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন অত্যাধিক পরিমাণে এসেছে, সেগুলোকে নিয়ে আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলোচনা করব। আমি যেটুকু দেখেছি, রেডিও অ্যাক্টিভিটি থেকে প্রতিটা শিফটেই একটা বা দুটো প্রশ্ন এসেছে, দুটো খুব কম, একটা প্রশ্ন ম্যান্ডেটরি থাকছেই। তো সেই একটা প্রশ্ন যদি আসে, সেই রেডিও অ্যাক্টিভিটিটাকে আমরা কিভাবে তৈরি করব? কি প্রশ্ন এসেছে রেডিও অ্যাক্টিভিটির মধ্যে, এমন কি প্রশ্ন এসেছে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা রেডিও অ্যাক্টিভিটি পড়াবো না, আমরা জানাবো রেডিও অ্যাক্টিভিটির কোন কোন প্রশ্নগুলো এসেছে এবং কোন কোন জিনিসগুলো রেডিও অ্যাক্টিভিটি থেকে জানার মতন আছে। তো রেডিও অ্যাক্টিভিটির যদি আমরা একটা বাংলা নাম দেই, এটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। তোমরা যদি পরিষ্কার না দেখতে পাও, দেখো ওপরের সেটিংস বাটন আছে, রেজলিউশনসটা বাড়িয়ে নাও, ঠিক আছে? তেজস্ক্রিয়তাটা কি বলছে? যে সমস্ত মৌলের আণবিক ভর, ভালো করে বুঝবে, আণবিক ভর 210-এর বেশি, 210-এর থেকে বেশি, তাদের মধ্যে একটা বলা যেতে পারে, মানে ধরো তোমার ব্যালেন্স, তাদের মধ্যে যে ব্যালেন্স, মানে একটা যে বলি না আমরা, একটা মেটাল ব্যালেন্স থাকে, সে কারোর সঙ্গে রিয়াকশান করে না। যেমন আমরা নোবেল গ্যাসগুলো প্রত্যেকটার সঙ্গে কারোর সাথে বিক্রিয়া করে না কেন? তাদের সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন পরিপূর্ণ এবং তারা কারোর সাথে বিক্রিয়া করে না, তার কারণ তারা নিজেরা সুস্থিত, ঠিক আছে? তো 210-এর বেশি যারা, যেমন ধরো ইউরেনিয়াম একটা লিখলাম 92-238, ধরো ইউরেনিয়াম, এইটা কি বলো দেখি? এটা একটা রেডিও অ্যাক্টিভ মেটাল। থোরিয়াম, এটা একটা কি বলো দেখি? রেডিও অ্যাক্টিভ মেটাল। আচ্ছা রেডিয়াম, এটা একটা কি বলো দেখি? রেডিও অ্যাক্টিভ মেটাল। তো এইগুলো সবেরই দেখবে যে আমি এটা আমার এই মুহূর্তে মাথায় নেই, এরা সবই কিন্তু 210-এর ওপরে রয়েছে। তাদের বলছে তাদের মধ্যে তেজস্ক্রিয় ঘটনাটা কি? তেজস্ক্রিয় ঘটনা হচ্ছে এই সমস্ত মৌলের মধ্যে থেকে 3টে রশ্মি বা এরা কিছু বিকিরিত করছে, এবং সেই বিকিরণগুলো কি? যদি আমি এই বিকিরণগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে এই যে ধরো একটা আমরা একটা ধরো ইউরেনিয়ামের এইটা নিয়ে আলোচনা করছি, এইটা প্রধানত 3টা রশ্মি, এর তেজস্ক্রিয়তা তখনই হচ্ছে যে 3টা রশ্মি বিকিরিত হচ্ছে, একটা আলফা আর একটা বিটা আর একটা গামা। এবার তোমরা অনেকজন বলতে পারো যে স্যার আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এটা তো আমরা পড়েছি, এটা আমরা বইয়ের মধ্যে পড়েছি, প্রশ্নটা কেমন করে এসেছে? আচ্ছা তেজস্ক্রিয়তাটা একক যদি বলি, তেজস্ক্রিয়তার যদি আমরা একক বলি, এর একক, তেজস্ক্রিয়তার একক মনে রাখবে বেকারল। কি বলো? বেকারল। তার কারণ এটা আবিষ্কার করেছিলেন, এর আবিষ্কারকের নাম মনে রাখবে হেনরি বেকারল। ভালো করে মাথায় রাখবে। তাই জন্যই এটাকে অনেক সময় হেনরি বেকারল না দিয়ে এটা এরকমভাবেও করা হয়, বিকিউ, তখন বুঝে যাবে সেটাও কিন্তু তোমার রেডিও অ্যাক্টিভিটির একক। রেডিও অ্যাক্টিভিটির একটা একক নয়, অনেক কটা একক আছে। বলে এবারে 20, মানে 20 হচ্ছে ম্যাডাম কুরি, পিয়েরে কুরি, এরা প্রত্যেকে স্বামী স্ত্রী, এরা প্রত্যেকে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গিয়ে কিন্তু বিশেষ অ্যানালাইসিস করেছিল, এবং তাদের অ্যানালাইসিসটা কিন্তু সর্বজন গ্রাহ্য এবং সর্বস্তরে কিন্তু একটা মানে নোবেল লরিয়েট হয়েছিলেন তারা। তো মানে এবার আমরা এটা তোমাকে বলে দিলাম। এবার আমি যদি বলি হেনরি বেকারল আবিষ্কারক নাম, কিসের থেকে আবিষ্কার করেছিল? পটাশিয়াম ইউরানাইল সালফেট থেকে।
ভালো করে মাথায় রাখবে। পটাশিয়াম ইউরেনাইল সালফেট, যার অপর নাম হচ্ছে ব্লু কেক। প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু তুমি সেরকম কোনো বইয়ে পাবে না, তুমি এনসিটি ঘাঁটতে যাবে পাবে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম ইউরেনাইল সালফেট থেকে হেনরি বেকারল রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার করে, এবং সেই রেডিও অ্যাক্টিভিটির একক হচ্ছে বেকারল, কুরি, রাদারফোর্ড, বিভিন্ন আছে। ঠিক আছে, তো আমি তেজস্ক্রিয়তাটা মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। 210-এর বেশি আণবিক ভর বিশিষ্ট মৌলের মধ্যে একটা স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণের যে ঘটনা, সেটাই কিন্তু তেজস্ক্রিয়তা নামে পরিচিত। আশা করি বুঝতে পেরেছ। তো সেই রশ্মিগুলো কী কী? তার মধ্যে যে রশ্মিটা আছে আলফা, বিটা এবং গামা, এদেরকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমাকে লিখতে হবে ভেলোসিটি। এদের ভেলোসিটি কি? ভেলোসিটি সবচেয়ে বেশি আলফা, তারপরে বিটা, তারপর গামা। এবার যদি বলা হয় ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে বেশি আলফা, সবচেয়ে কম আলফা, তারপরে বিটা, তারপর গামা। তো প্রশ্ন এসেছিল জানো, একবারে আমি তোমাকে দেখি বিভিন্ন শিফটে এটা তুলে দিয়েছে একবারে, যে ভেলোসিটির রেসপেক্টে তেজস্ক্রিয় বিঘটনের ভেলোসিটির পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোনটি সঠিক? আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। আর ভেদন ক্ষমতার রেসপেক্টে কোনটি সঠিক? আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা। ভালো করে মাথায় রাখবে। একবারে খুব সংক্ষেপে বলছি, আমি থরলি পড়ানোর জন্য আসিনি, আমি এতগুলো মানে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের সামনে রাখতে এসেছি যাতে তোমরা বুড়ে বুঝতে পারো, অল্প পড়ে বেশি কিছু তথ্য গেইন করতে পারো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, এইটুকুনটা ক্লিয়ার। এবার জানো তো তোমাদের এখান থেকে প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো দেখো। বলছে এই যে আলফা কণা যে তুমি লিখলে, এই আলফা কণা কিসের স্রোত? তখন তোমাকে বলতে হবে এটি হিলিয়াম কণার স্রোত। কি বলো দেখি? এটা হিলিয়াম কণার স্রোত। এবার এই হিলিয়াম কণার স্রোতটাকে আমি এইভাবেও লিখতে পারি He2+। এইভাবেও কিন্তু হিলিয়াম হচ্ছে একটা গ্যাস, আমরা হিলিয়ামই লিখে দিলাম, 2+ লিখলাম না, হিলিয়াম কণার স্রোত। এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে আলফা কি? আলফা হচ্ছে একটা হিলিয়াম কণার স্রোত। আচ্ছা বিটা কি? বিটা কণা কি? বিটা কণাটি হলো কি বলো দেখি? বিটা কণাটি হচ্ছে একটা ইলেকট্রন কণার স্রোত। কি বলো? ইলেকট্রন কণার স্রোত। প্রশ্ন আসতে পারে যে বিটা কণা কি? হিলিয়াম, তাহলে বিটা কণা হচ্ছে, আলফা কণা হচ্ছে তোমার হিলিয়াম কণার স্রোত, বিটা কণাটি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। তাই জন্য বিটা কণাকে এইভাবেও রিপ্রেজেন্টেশনস করা যায়, আবার এইভাবেও রিপ্রেজেন্টেশনস করা যায়। দুটোই কিন্তু ইলেকট্রনকে ডিক্লিয়ারই করছে। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। আমি একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের সামনে একটা তথ্য রাখছি যে আলফা বিটা গামার মধ্যে তোমাকে যদি বলে সবচেয়ে বেদন ক্ষমতা কার, তখন তোমাকে একবারে মেনে নিতে হবে সেটা হচ্ছে গামা। সবচেয়ে ভেলোসিটি কার বেশি? সবচেয়ে ভেলোসিটি হচ্ছে আলফার বেশি। তো তোমাকে কিন্তু এই কনসেপ্টগুলো একবারে ঝরঝরে মনে রাখতে হবে, না হলে কিন্তু পারা বড় দায়। ভালো করে মাথায় রাখবে। তো ঠিক আছে, আলফা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, বিটা হচ্ছে। এবার তাহলে গামাটা কি? আমাদের প্রশ্ন আসতে পারে গামাটা কি? তাহলে গামাটার রেসপেক্টে যদি আমি তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করি, গামা একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, তড়িৎ চুম্বকীয়। আচ্ছা, প্রশ্ন আমরা যেগুলো বললাম অনেকের মধ্যে অনেক প্রশ্ন আমি আলোচনা করলাম, তার মধ্যে যদি তোমাকে বলি যে দেখো এই যে এইখানে আলফা বিটা গামা, এই গামার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কোনটি? ক্ষতিকারক হচ্ছে গামা। তার কারণ কিন্তু মানে আমরা যদি বলি যে এক্স রশ্মির কাজ কি? এক্স রশ্মির কাজ আমাদের চামড়া ভেদ করে গিয়ে হাড়ের ফটো তোলা, আমাদের চামড়া ভেদ করে গিয়ে হাড়ের ফটো তোলা। আর এই গামা রশ্মির কাজ কি? গামা রশ্মি হচ্ছে হাড়কেও ভেদ করে দেয়। তো যদি চামড়া ভেদ করে হাড়কেও ভেদ করে দেয়, তাহলে তো তোমার শরীরকে সেটা ক্ষতবিক্ষত করে দেবে। সেই জন্যই গামা রশ্মি খুব ডেঞ্জারাস। তাহলে এর কোনো কাজ নেই? এর কাজ থেকেও প্রশ্ন এসেছে যে গামা রশ্মির কাজ কি? এই গামা রশ্মির কাজ হচ্ছে ক্যান্সার কোষকে, ঠিক আছে, প্রতিহত করতে ব্যবহার হয়। এই তো কনসেপ্ট।
ক্যান্সার কোষকে, তার মানে এর রেডিয়েশন দ্বারা আমাদের ক্যান্সার কোষকে কিন্তু মানে তোমার বলা যেতে পারে করা হয়। ব্যাস, এইবার দেখো তেজস্ক্রিয়তা এমনই একটা জিনিস, তেজস্ক্রিয়তা যেখানে একবার ঘটেছে সেখানের প্রায় 100 বছর কেটে গেছে, তবুও সেই জায়গাকার মানুষ এই তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচতে পারেনি। কারণ তার মধ্যে আলফা কণার বিকিরণ হচ্ছে, তাও সহ্য করে নেওয়া যায়, বিটা কণার বিকিরণ হচ্ছে, তাও সহ্য করে নেওয়া যায়, সহ্য করা যায় না গামা কণার রশ্মি, কারণ সেটা বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়। সেই ঘটনাটাই ঘটে আমাদের তোমার হচ্ছে যখন জাপানে হিরোশিমা নাগাসাকি, তোমরা প্রত্যেকেই প্রচুর প্রশ্ন এসেছে হিরোশিমা ও নাগাসাকি। এই হিরোশিমা নাগাসাকিতে কি ঘটনা ঘটেছিল সেটা কি আমাকে বলতে হবে? সেটা তো আমার বলার প্রয়োজন নেই। তোমরা জানো এখানে লিটিল বয় আর এটা হচ্ছে ফ্যাটম্যান, এই দুটো আগ্নেয়াস্ত্র, এই দুটো মানে পারমাণবিক বোমা, কিন্তু নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল জাপানে। কখন? প্রথম বিশ্বযুদ্ধের সময়, সেটা সম্ভবত 1910 সালে, এরকম আশেপাশে, ঠিক আছে, ফেলা হয়েছিল। তো তুমি ভাবো তার এফেক্ট, তুমি বলা যেতে পারে 2024 সালেও কিন্তু সেখানে এখনও বিকলাঙ্গ শিশু জন্মায়। তো তোমাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হিরোশিমা নাগাসাকিতে এখন প্রথম বিশ্বযুদ্ধের ফলে প্রশ্ন এসেছিল, আমি তাই নিয়ে বলছি, প্রথম বিশ্বযুদ্ধের ফলে সেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং সেই পারমাণবিক বিস্ফোরণের দরুন এখনও সেখানে বিকলাঙ্গ শিশু জন্মায়। এর পেছনে কোন কারণ বিদ্যমান? তার কারণ সেইখানে যে ইউরেনিয়ামের, আমি যে আইসোটোপটা লিখেছি, ইউরেনিয়ামের অনেক কটা আইসোটোপ আছে, এই আইসোটোপকে ভারী নাইট্রোজেনের কণা দ্বারা হিট করা হয়েছিল এবং সেখান থেকে এই ইউরেনিয়াম প্রচুর নিউক্লিয়ার চেন রিয়াকশনস তৈরি করেছিল এবং প্রচুর পারমাণবিক কন্ট্রোলড চেন রিয়াকশনস, যেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন সৃষ্টি করেছিল এবং সেই নিউক্লিয় বিভাজনের দ্বারা সেইখানে কিন্তু মানে এই যে ইউরেনিয়ামের যে ইটা রয়েছে এর সঙ্গে নাইট্রোজেনের তোমার হচ্ছে বলা যেতে পারে একটা কণাকে আঘাত করিয়ে সেখানে বিস্ফোরণটা করানো হয়েছিল। মানে সেই মেকানিজমে সেই বোমটা তৈরি করা হয়েছিল, যার মধ্যে এই নিউক্লিয়ার বিভাজন কিন্তু তার মধ্যে থিওরিটা ছিল এবং তার দরুন সেখানে এখনও এই যে ইউরেনিয়াম একটা রেডিও অ্যাক্টিভ মেটাল, তাই ওইখানে আলফা বিটা গামা রশ্মি ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে এবং প্রচুর লোক মারা যায়। সে মারা গেল আজকে প্রায় 100 বছর 110 বছর বিতাড়িত হয়ে গেছে, তবুও এখনও অবধি সেই জায়গাটি করতে পারেনি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা একটু দেখে নেবে, এটা কিন্তু